অভিনেতা মিঠুন চক্রবর্তী, এই নামটা শুনলেই আমরা বাঙালিরা একটা গর্ব অনুভব করি। তিনি একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক তথা রাজনীতিবিদ, যিনি প্রধানত হিন্দি এবং বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। মিঠুন চক্রবর্তী ছিলেন রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। এই অভিনেতার ঝুলিতে রয়েছে 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য। আর 2024 সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণে ভূষিত হন। আর ওই বছরে তিনি পান চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। মিঠুন চক্রবর্তীর জন্ম 1950 সালের 16 জুন বাঙালি এক হিন্দু পরিবারে বাংলাদেশের বরিশালে। তার আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। আর এই গৌরাঙ্গ চক্রবর্তী থেকে তিনি কিভাবে হলেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী, আজকে সেটাই তুলে ধরছি। সো অল অফ মাই মিঠুন চক্রবর্তী লাভার্স, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। বাংলাদেশের বাঙালি এক হিন্দু পরিবারে জন্ম হলেও মিঠুনের শৈশব এবং বাল্যকাল কেটেছিল তার কাকা কাকিমার কাছে নদিয়া জেলার শান্তিপুরে। আর সেখানে শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমি স্কুলে ভর্তি হয়ে ওই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন তিনি। আর পরবর্তীতে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রি অনার্স নিয়ে তিনি গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেছিলেন। এরপর রহরা পলিটেকনিকে অ্যাডমিশন নিয়েছিলেন, কিন্তু কমপ্লিট করতে পারেননি। তার কারণ পড়াশোনায় কিন্তু বিন্দুমাত্র খারাপ ছিলেন না মিঠুন। আসলে সেই সময়ে মানে 1970 সালে তিনি জড়িয়ে পড়েছিলেন নকশাল আন্দোলনে। আর এই উত্তাল সময়ে কলকাতা থেকে তিনি পালিয়ে আশ্রয় নিয়েছিলেন বোম্বেতে কাকার বাড়িতে। কিন্তু কিছুদিন পরে তার এই নকশাল পরিচয় প্রকাশ পাওয়ার পর নিজের বাড়িতে আর আশ্রয় দিতে রাজি হলেন না তার কাকা। 70 দশকে তখন নকশালপন্থীদের নীতি ছিল ধরো আর মারো, মানে এক শ্রেণীর মানুষকে শেষ করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর সেই সময়ে মাত্র 19 বছর বয়সে মিঠুন যখন কলকাতা থেকে বোম্বেতে পালিয়ে যান, তখন সেই ছেলেটা মানে মিঠুন চক্রবর্তী কখনোই ভাবেননি যে তিনি অভিনেতা হবেন। শুধুমাত্র প্রাণ বাঁচাতে গা ঢাকা দেওয়ার জন্যই কিছুদিনের জন্য বোম্বেতে যাওয়া। কলকাতা শান্ত হলে তিনি আবারও কলকাতায় ফিরে আসবেন। কিন্তু বোম্বেতে গিয়ে পাকে চক্রে হঠাৎ একদিন তার বন্ধুদের সাথে পুনের এফটিআইতে গিয়েই সব এলোমেলো হয়ে গেল গৌরাঙ্গ চক্রবর্তীর। আর এই গৌরাঙ্গ চক্রবর্তী থেকে পরবর্তীকালে মিঠুন চক্রবর্তীতে উত্তরণের পরে তিনি বলেছিলেন, আমি কোনো অ্যাম্বিশন থেকে অভিনেতা হইনি, কম্পালশন থেকে জাস্ট অ্যাক্টর হয়ে গেছি। একবার একটি সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বলেছিলেন, কলকাতায় আমি যে নকশাল আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং নকশাল আন্দোলনের নেতা চারু মজুমদারের খুব কাছের ছিলাম, সেটা সিনেমা জগৎ তথা সিনেমা জগতের বাইরের অনেকেই জেনে গিয়েছিল। ভাই মারা যাওয়ার পর আমি এই আন্দোলন থেকে সরে যাই, কিন্তু নকশাল ছাড়লেও কিন্তু নকশাল হিসাবে আমার যে পরিচয় সেটা কিন্তু কিছুতেই পিছু ছাড়েনি। আর মিঠুন চক্রবর্তীর এই নকশাল পরিচয় তাকে তাড়া করে বেড়ালো। এমনকি মিঠুন চক্রবর্তী যখন পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়াতে, তখনও তার এই পরিচয় তাকে তাড়া করে বেরিয়েছে। এমনকি 70 দশকের শেষে মুম্বাই অবধি তার এই নকশাল পরিচয় তাকে তাড়া করে বেরিয়েছে। তার এই নকশাল পরিচয় প্রকাশ পাওয়ার পরে পুনের এফটিআই এর কোর্স পড়তে গিয়েও তাকে সমস্যায় পড়তে হয়েছিল। এমনকি এফটিআই থেকে বের করে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল এফটিআই কর্তৃপক্ষ। আর সেই সময়ে কাউকেই পাশে পাননি মিঠুন চক্রবর্তী। তাই নিজের এই কঠিন সময়ে নিজেকেই সব সামলাতে হয়েছিল তার। সংস্থার ডিরেক্টর রোশন তানেজার সাথে তিনি সরাসরি কথা বললেন। আর মিঠুন চক্রবর্তীর নাছোড়বান্দা মনোভাব আর যুক্তির কাছে শেষে হার স্বীকার করে ইনস্টিটিউটে রাখতে বাধ্য হলেন সংস্থার ডিরেক্টর রোশন তানেজা। তাই যে এফটিআই মিঠুন চক্রবর্তীকে একসময় তাড়িয়ে দিচ্ছিল ইনস্টিটিউট থেকে, শেষে দেখা গেল সেখান থেকেই মিঠুন চক্রবর্তী একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেলিস্ট নিয়ে বের হলেন। পুনের সেই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে মিঠুন চক্রবর্তী আবারও দেখিয়ে দিয়েছিলেন যে তিনি পড়াশোনায় ভালো ছিলেন আর এখনও ভালো আছেন। তিনি বুঝিয়ে দেন যে কোনো আবেগ বা ভাবাবেগ থেকে তিনি নায়ক হতে মুম্বাইতে পালিয়ে আসেননি। দাঁতে দাঁত চেপে তিনি শপথ নিয়েছিলেন নায়ক হওয়ার জন্য নিজেকে তৈরি করবেন। বলিউডের ইতিহাস তিনি নিজেই নিজের মতো করে লিখবেন। আর এই প্রতিজ্ঞা নিয়েই তার এফটিআইতে ভর্তি হওয়া শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। আর 1974 সালে পুনের সেই এফটিআইতে একটি পাসিং আউট সেরিমনিতে একটি নাটক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক মৃণাল সেন। আর সেই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন মিঠুন চক্রবর্তী। পরবর্তীকালে পরিচালক মৃণাল সেন তার মৃগয়া ছবির জন্য আদিবাসী নায়ক হিসাবে একজন কালো বলিষ্ঠ যুবকের দরকার পড়লে পরিচালক মৃণাল সেনের মিঠুনের কথা মনে পড়ে। মিঠুন ইতিমধ্যেই কলকাতায় ফিরে এসেছেন।
আর এফটিআই থেকে মৃণাল সেন জোগাড় করলেন মিঠুন চক্রবর্তীর ঠিকানা। মিঠুনের কাছে এফটিআই থেকে খবর গেল পরিচালক মৃণাল সেন মিঠুন চক্রবর্তীকে খুঁজছেন। আর এই খবরে তো প্রথমে অত্যন্ত অবাক হয়েছিলেন সেই সময়ের গৌরাঙ্গ চক্রবর্তী, মানে আজকের মিঠুন চক্রবর্তী। কারণ বিখ্যাত পরিচালক মৃণাল সেনের সাথে মিঠুন চক্রবর্তীর কোনো রকম পূর্ব পরিচিতি ছিল না। এরপর মিঠুন চক্রবর্তী কিন্তু আর দেরি না করে সরাসরি দেখা করেছিলেন মৃণাল সেনের সঙ্গে। আর গৌরাঙ্গ নাম পাল্টে মৃণাল সেন তার নাম রাখলেন মিঠুন। আর মিঠুন চক্রবর্তীর জীবনে শুরু হলো আবারও এক নতুন অধ্যায়, একটা সুবর্ণ সুযোগ হাতের মুঠোয়। তাই নিজেকে উজাড় করে একদম ফাটিয়ে দিতে হবে। শরীর মনকে উজাড় করে দিতে জোড়াবাগানের পঞ্চানন দাসের ব্যায়ামাগারে শরীর চর্চা শুরু করলেন মিঠুন চক্রবর্তী, যাতে করে মৃগয়া ছবির জন্য বলিষ্ঠ চেহারাটা দারুণভাবে প্রকট হয়। আর মৃণাল সেনের মৃগয়া ছবির শেষ দৃশ্যে যখন আদিবাসী যুবক মিঠুনের ফাঁসি হয়, তখন সেই অবস্থাতে মিঠুনের মুখের অভিব্যক্তি কীরকম হবে সে বিষয়ে মিঠুন চক্রবর্তী মৃণাল সেনের কাছে জানতে চাইলে মৃণাল সেন বললেন, চিড়িয়াখানায় বদ্ধ খাঁচায় আবদ্ধ বাঘের চলাফেরা আর তাকানোটা দেখেছিস? আর এ কথা শোনা মাত্রই মিঠুন চক্রবর্তী উত্তর দিয়েছিল, ব্যাস ব্যাস ব্যাস, বুঝে গেছি, আর বলতে হবে না। তাই যারা মৃগয়া দেখেছেন তাদেরকে আর আলাদা করে বলার দরকার নেই। তরুণ মিঠুন চক্রবর্তীর অভিনয় এতটাই নজর কাড়া ছিল যে প্রতিটা দৃশ্যপট তিনি জীবন্ত করে তুলেছিলেন। শুটিং চলাকালীন তার অসাধারণ অভিনয় আর ডেডিকেশন দেখে ওই ছবির নায়িকা মমতা শঙ্কর তো বলেই ফেলেছিলেন, তুই তো ছবিটা নিয়ে একদম পাগল হয়ে গেছিস রে। আর 1976 সালে কলকাতার রক্সি হলে মুক্তি পেল মৃগয়া। শ্রেষ্ঠ পরিচালকের জন্য মৃণাল সেন পেলেন জাতীয় পুরস্কার। আর জীবনের প্রথম ছবিতে একেবারে তাক লাগিয়ে বাজিমাত করে মিঠুন চক্রবর্তীও পেলেন ওই একই পুরস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড। আর 1982 সালের ডিস্কো ড্যান্সার ছবিতে জিমির ভূমিকায় অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, যা ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটা বড় সাফল্য ছিল। আর মিঠুন চক্রবর্তীর অভিনয় গুণে সমৃদ্ধ এই ছবিটি তৎকালীন সময়ে 100 কোটি টাকারও বেশি টাকা উপার্জন করেছিল। এই ডিস্কো ড্যান্সার ছবি দিয়েই গোটা বলিউডকে তাক লাগিয়ে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী, আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। আর এরপর একে একে প্যার ঝুঁকতা নেহি, অগ্নিপথ, প্যার কা মন্দির, ওয়াক্ত কি আওয়াজ, প্রেম প্রতিজ্ঞা, মুজরিম, জল্লাদ প্রভৃতি ছবিতে অভিনয়ের জন্য তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। আর মিঠুনদার এসব ছবি হয় সুপারহিট। 90 দশকের শেষের দিকে এবং 2000 দশকের শুরুর দিকে তিনি গুরু, গোলমাল 3, হাউসফুল 2, দ্য কাশ্মীর ফাইলস প্রভৃতি সিনেমা অভিনয় করেছিলেন। 1991 সালে তিনি অগ্নিপথ সিনেমার জন্য পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। 1992 সালে তাহাদের কথা এবং 1998 সালে স্বামী বিবেকানন্দ ছবিতে অভিনয়ের জন্য তিনি আবারও 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি বাংলা, হিন্দি, উড়িয়া, ভোজপুরি, তেলেগু, তামিল, কন্নড়, পাঞ্জাবি ছবিসহ 350টিরও বেশি ছবিতে সমান তালে অভিনয় করেছেন। 1995 সালে জল্লাদ ছবিতে অভিনয়ের জন্য তিনি আবারও জিতেছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। জীবনের প্রথম ছবি মৃগয়াতে অভিনয় করেই জয় করে নিয়েছিলেন জাতীয় পুরস্কার। কিন্তু এই রাস্তাটা মোটেই মসৃণ ছিল না তার। বলিউডে পৌঁছাতে তাকে স্বাগত জানাতে রাস্তায় কোনো লাল কার্পেট বিছানো ছিল না। তাই বলিউডে নিজের অস্তিত্ব ধরে রাখতে দো আনজানে মুক্তি, ফুল খিলে হে গুলশান গুলশান ছবিতে মাত্র 2 মিনিটের রোলে বা ভিলেনের সাগরেদ হিসাবে একজন ন্যাশনাল উইনার অ্যাক্টরকে অভিনয় করতে হয়েছিল। মিঠুন চক্রবর্তী একসময় বলেছিলেন, যেদিন বোম্বে স্টেশনে নেমেছিলাম, বিশ্বাস করুন পকেটে টুথব্রাশ কিনবার পয়সাটুকুও ছিল না। বোম্বেতে কখনো আন্ডার কনস্ট্রাকশনে ঘুমিয়ে, ফুটপাতে কাপড় বিক্রি করেই এফটিআই থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্বর্ণপদক নিয়ে পাশ করেছিলেন মিঠুন। সেই সময়ে মিঠুনের সহপাঠী ছিলেন শক্তি কাপুর এবং গুলশান গ্রোভার। 75 টাকা মাসিক ভাড়ায় পেইং গেস্ট হিসাবে থেকেছিলেন একসময় তিনি। সঙ্গে তার রুমমেট ছিলেন দক্ষিণ ভারতের এক যুবক। কিন্তু তারা কেউ কারো ভাষা বুঝতো না। যেহেতু মিঠুনের চেয়ে বেশি ভাড়া দিত সে, তাই সেই ছেলেটা চৌকিতে ঘুমাতো আর মিঠুন ঘুমতো মেঝেতে চাটাই বিছিয়ে। একবার সারাদিন কাজের খোঁজে পরিচালকদের দরজায় দরজায় ঘুরে ঘুরে এসে ক্লান্ত মিঠুন সেই রুম পার্টনারের বেডে এসে ঘুমিয়ে পড়লেন। তারপর সেই যুবক যখন মিঠুনকে তার বেডে শুয়ে আছে দেখলেন, ব্যাস আর কোথায় যায়, দক্ষিণী ভাষায় মিঠুনকে ভয়ানক গালাগালি দিতে শুরু করলেন।
আর মিঠুন কোনো রকমে আকার ইঙ্গিতে ক্ষমা চেয়ে সেই যাত্রায় রেহাই পেয়ে গিয়েছিলেন। তবে ওর সঙ্গে থাকাটা মিঠুনের খুব কাজে লেগেছিল। আর পরবর্তীতে অগ্নিপথ ছবিতে সেই ছেলেটার গালাগালির স্টাইলটাকে নকল করেই মিঠুন চক্রবর্তী পর্দায় দেখিয়ে দিয়েছিলেন। বোম্বেতে থাকাকালীন এক সময় মিঠুন চক্রবর্তী স্টুডিও, প্রযোজক এবং পরিচালকদের দরজায় দরজায় কাজের জন্য হন্য হয়ে ঘুরছিলেন। আর এরকমভাবে তিনি একদিন হাজির হয়েছিলেন প্রযোজক টি.এল.ভি. প্রসাদের কাছে। সেই সময়ে প্রসাদ সাহেবের সাথে শুটিং করছিলেন সেই সময়ের বড় সুপারস্টার জিতেন্দ্র। টি.এল.ভি. প্রসাদ ইতিমধ্যেই মিঠুন চক্রবর্তীর নাম শুনেছিলেন। উনি উপস্থিত জিতেন্দ্রকে বললেন, এই ছেলেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, বাংলা থেকে বোম্বেতে এসেছে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, ওর কিন্তু ভবিষ্যৎ সম্ভাবনা আছে দারুণ। আর এসব শুনে মিঠুনকে উৎসাহ দেওয়া তো দূরের কথা, দেখা করার পর মিঠুন চক্রবর্তী যখন উঠে চলে যাচ্ছে তখন পেছন থেকে জিতেন্দ্র মিঠুনের উদ্দেশ্যে প্রযোজক टी.एल.ভি. প্রসাদকে বলেছিলেন, एक आलिया হিরো बनेगा, अगर ये साला হিরো बन जाता है तो मैं ही फिल्म ही छोड़ दूंगा। কোনো প্রত্যুত্তর দেননি মিঠুন চক্রবর্তী। অপমানের জ্বালা নিয়েই সেদিন ফিরে এসেছিলেন তিনি। আর 1982 সালে জিতেন্দ্রকে জবাব দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী তার ডিস্কো ড্যান্সার ছবির মাধ্যমে। ড্যান্সিং স্টারের স্ট্যাটাসে মিঠুনের কাছেই হার স্বীকার করতে হয়েছিল জিতেন্দ্রকে। পরবর্তীতে মিঠুন এবং জিতেন্দ্র একসাথে অনেকগুলি ছবি করলেও মিঠুন কিন্তু জিতেন্দ্রর সঙ্গে অনেকদিন সম্পর্ক স্বাভাবিক করেননি। একজন সিনিয়র অ্যাক্টর হিসাবে জিতেন্দ্রকে সম্মান করেছেন সব কিছু ভুলে, কিন্তু মিঠুন চক্রবর্তী কখনো কোনো রকম ঔদ্ধত্য দেখাননি বা পাল্টা কোনো বিবৃতি দেননি। সে পেশাদারির খাতিরে সম্পর্কটা একান্ত ভদ্রের সাথেই রক্ষা করে গেছেন। এই জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আমার শ্রদ্ধা জানিয়ে তার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। মিঠুন চক্রবর্তী অভিনীত কোন সিনেমাটি আপনার সবচেয়ে পছন্দের অবশ্যই জানান কমেন্টে। दीवाने भी अब हमको दीवाना कहते हैं।